দেখছেন রিপাবলিক বাংলা। হাওড়ার ময়দান থেকে আমি সত্তর হচ্ছে টাকা নিয়ে ভারত সরকারের বাজেটের দিকে সকাল থেকে নজর ছিল দেশবাসীর, কিন্তু এই হাওড়াবাসীর, এই বাংলার মানুষের প্রত্যাশা কি পূরণ হলো? বাজেট থেকে তারা পেলেন কি, আর বাজেট নিয়ে তারা বলছেন কি, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তাই দাঁড়িয়েছে হাওড়ার একদম গ্রাউন্ড জিরোতে। হাওড়ার মানুষ কি বলছেন, তারা কি বলছেন, তাদের প্রত্যাশা কি পূরণ হলো, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব বিশেষ রিপোর্ট। সকাল থেকেই সবার নজর ছিল সংসদের দিকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে কি পেল আম জনতা? বাজেট পেশের পর এই প্রশ্নই ঘুরছে বাংলা জুড়ে। হাওড়ার মেট্রো প্রকল্প নিয়ে বহু দিনের স্বপ্ন রয়েছে হাওড়াবাসীর। 2022-এও মেট্রোর কাজ কতটা এগোলো, কি দিশা দেখালো এবারের বাজেট? 400 new generation Vande Bharat trains will better energy efficiency and passenger riding experience will be developed and manufactured during the next 3 years. Station will be encouraged for building metro systems of appropriate type at scale. Multimodal connectivity between mass urban transport and railway stations will be facilitated on priority. রেল যাত্রীরাই বা কতটা উপকৃত হলেন? ট্রেনের সংখ্যা কি বাড়লো হাওড়ায়? উঠছে এই প্রশ্নগুলো। রেল হোক বা মেট্রো, বাজেটে ঘোষণা একাধিক হলেও বাংলার জন্য কোনো সদুত্তর নেই বাজেটে। বিজেপির দাবি, বাজেটে কোনো রাজনীতি নেই, পরিকাঠামো উন্নয়নই বাজেটের লক্ষ্য। সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে মানব সভ্যতা যখন একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন, ঠিক সেই মুহূর্তে আজকের এই বাজেট নিঃসন্দেহে একটি ভিশনারি বাজেট। এই বাজেটে কোনো সস্তার চমক নেই। এই বাজেটে আগামী নির্বাচনের কোনো রাজনীতির রণকৌশল নেই। অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি, দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি যে এই বাজেট একটি দূরদর্শিতার বাজেট। এই বাজেট ভবিষ্যৎ প্রজন্মের বাজেট। এই বাজেট নতুন ভারতবর্ষ তৈরির বাজেট। এই বাজেট কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ের বাজেট। এই বাজেট কেন্দ্র এবং রাজ্যের কোষাগারকে স্ফীত করার বাজেট। এই বাজেটে রাজ্যের এবং কেন্দ্রের সঙ্গে সহযোগিতার মধ্যে দিয়ে রাজ্যের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার বাজেট। যদিও তৃণমূলের দাবি, দিশাহীন বাজেট পেশ করেছে কেন্দ্র। তিনি 15 লক্ষ টাকা করে ফেরত দেবেন বলেছেন, দিয়েছেন কে? ওনার নাম হচ্ছে প্রতিশ্রুতি মোদি। এই মোদি সরকারের প্রতিশ্রুতি, তারা যা বলেন তারা তা কাজে করেন না। তারা 1 কোটি থেকে নেমে এসে এখন 5 বছরে 60 লক্ষ হলো। আর কত লক্ষ লোকের যে চাকরি ইতিমধ্যেই চলে গেল, আমি বারবার বলছি 3 কোটির প্রায় কাছাকাছি। বেকারিত্বের হার আজকে দেশের জাতীয় গড় রেকর্ড সৃষ্টি করেছে। কলকাতার পার্শ্ববর্তী শহর হাওড়া, গোটা জেলার সঙ্গে প্রাচীন এই শহরে এখনো রাস্তাঘাটের বেহাল দশা। পথ চলতি মানুষের নিত্য সমস্যা, যানজট ঘিরে। তার মাঝেই প্রত্যাশার বাজেট, অনেকটা স্বপ্ন, কিন্তু প্রত্যাশা মেটাতে পারলো কি বাজেট? উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। কলকাতার পাশেই, কলকাতার এপারেই, গঙ্গার এপারেই হাওড়া, ঠিক সুয়োরানি দুয়োরানি বলছেন সাধারণ মানুষ। কারণ হাওড়াবাসী দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়ে গিয়েছেন। সাধারণ মানুষ বলছেন, এই ভারত সরকারের বাজেটে তাঁরা ঠিক কি পেলেন? সাধারণ মানুষ প্রশ্ন করছেন, এই যে মেট্রো রেল প্রকল্প, কবে তার বাস্তবায়িত চিত্র তারা পাবেন? এবং সেই প্রশ্নই করবো যারা রয়েছেন আমার সঙ্গে। পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন সুরজিৎ দা, রয়েছেন তৃণমূল থেকে। আমার সঙ্গে কংগ্রেস থেকে রয়েছেন, আমার সঙ্গে বিজেপি থেকে রয়েছেন রাজ চৌধুরী, আমার সঙ্গে রয়েছেন শুভম গাঙ্গুলি, আমার সঙ্গে রয়েছেন সন্দীপ জয়সওয়াল, আমার সঙ্গে রয়েছেন সুরজিৎ শাহ, আমার সঙ্গে রয়েছেন ওম প্রকাশ সিং, আমার সঙ্গে রয়েছেন সোমনাথ দা। আমি সুরজিৎ দাকে দিয়ে শুরু করবো। সুরজিৎ দা, আপনি উন্নয়ন হচ্ছে না, উন্নয়নের জন্য দল বদল করে আপনি জোড়াফুলে গেছেন, তৃণমূলে গেছেন, যে তৃণমূল আজকেই বলে দিয়েছে সাধারণ মানুষের স্বার্থে এই বাজেট টোটাল শূন্য। এই হাওড়াবাসী কি পেল? এই মেট্রো প্রকল্প, আপনার ডান দিকে বাঁ দিকে এই মেট্রো প্রকল্প, কবে মেট্রো ছুটবে? সাধারণ মানুষ এই বাজেট থেকে কি পেল? এটা একদম পেক্সাস স্পিন, যেটা আজকে আমাদের দিদি টুইট করে বলেছেন, সেটাই হচ্ছে।
আজকে 2016-তে এই মেট্রো রেল আমাদের হাওড়ার পাওয়ার কথা, আজকে 22-এর শেষ, 6 বছর ওভার হয়ে গেল, এখনও পর্যন্ত মেট্রো রেল কবে চালু হবে তারও সঠিক কিছু বলা যাচ্ছে না। আমার কাছে একটা বড় প্রশ্ন আছে, এই বাজেটের মধ্যে সব কিছু বললেন কিন্তু বাজেটে একবারও বললেন না এই যে এত কোটি টাকা বিদেশ থেকে নিয়ে আসবেন বলেছিলেন নরেন্দ্র মোদীজি, সেই টাকার কতটা অংশ ভারতবর্ষে নিয়ে আসতে সক্ষম হলেন সেটা কিন্তু এই বাজেটে বলা হলো না। এটা একটা বড় প্রশ্ন রয়েছে। উত্তর নেই বিজেপি থেকে। রাজ, দেখুন, বাজেটের মধ্যে প্ল্যান দেওয়া হয় যে এক বছর কোথায় কি কেমন খরচ করব, কোথায় কি নতুন ইনভেস্টমেন্টস হবে। তো সবার প্রথম বলে দিই, উনি যে মেট্রো রেল খুব দেখে উনি বলছিলেন মেট্রো রেল, তো মেট্রো হলো মিনিস্ট্রি অফ আরবান মানে নগর উন্নয়ন দপ্তরের একটা কাজ, কিন্তু পশ্চিমবঙ্গ সারা দেশে এই যে মেট্রো রেল যে তৈরি করার কাজ করে মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট, কিন্তু পশ্চিমবঙ্গ সেই বাম আমল থেকেই চলে আসছে, এখানে নগর উন্নয়ন দপ্তর এই ভারটা নিতে পারেনি, তাই জন্য তারা হাত জোড় করে রেলওয়ে মিনিস্ট্রিকে বলেছে যে রেল দপ্তর আপনারা এটাকে চালান। তার জন্য যত যা দেওয়া হবে মানে জমি থেকে নিয়ে বিভিন্ন জায়গাতে ল্যান্ড অ্যাকুইজিশন, ওনাকে বলুন 24 ঘন্টার মধ্যে যদি মমতা ব্যানার্জি ল্যান্ড অ্যাকুইজিশন করে দিয়ে দিতে পারে রেলওয়ে ডিপার্টমেন্টকে, 24 ঘন্টা পরে তেজ গতিতে কাজ শুরু হয়ে যাবে সেই মেট্রো রেলের, কিন্তু তারা তো পারবে না। বিভিন্ন বর্ডারের ফেন্সিং আটকে গেছে কারণ মমতা ব্যানার্জি ল্যান্ড অ্যাকুইজিশন করতে পারে না। তারপরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকল্প, ইস্টার্ন ফ্রেট করিডোর যেটা ডানকুনিতে এসে টার্মিনেট হওয়ার কাছে, সেটা গোমুখে আটকে আছে, আগে বাড়ছে না। মমতা ব্যানার্জি 40,000 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে, তারা কিছু বলবে না কারণ তাদের ব্যর্থতা, তারা জমি অধিগ্রহণ করতে পারছে না কারণ এখানে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট। এখানে তোমাদের কোনো ভূমিকা নেই, 18টা সাংসদ দিয়েছে বাংলা। ভূমি স্পেশালি দ্য রাজ্যের বিষয়, আমরা সাংসদরা গিয়ে ভূমি অধিগ্রহণ করবে না, কেন্দ্র আসবে না ভূমি রদ্দ করবে, মুখ্যমন্ত্রীকে তো বলবেন, যাবেন মুখ্যমন্ত্রী, চিঠি দিয়েছে। আমি উত্তর নেই। শুভম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রণী ভূমিকার জন্য যতটা মেট্রোর কাজ সম্পন্ন হয়েছে, এই মেট্রোর কাজ প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই জিনিস কাজ শুরু করা। আজকে যখন এই বাজেট নিয়ে আমি হাওড়াবাসী দাঁড়িয়ে আছেন, হাওড়াবাসীর সামনে দাঁড়িয়ে আমি প্রশ্ন করতে চাই, আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি যখন আমার দিদা আমাকে জিজ্ঞেস করছেন, বাবু আজকে কি গ্যাসের দামটা কমবে, আজকে কি পেট্রোলের দাম কমবে, আজকে আমার তো পরিষ্কার প্রশ্ন, মধ্যবিত্ত পেলো কি, নিম্নবিত্ত পেলো কি? তোমরা চুপ করো। আজকে তোমরা কর্পোরেটদের 15% ট্যাক্স কমিয়েছো, 15% ট্যাক্স নামিয়ে দিয়েছো কর্পোরেটদের, কিন্তু ক্ষুদ্র ব্যবসার ট্যাক্স 20% বাড়িয়ে দিয়েছো। সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, সাধারণ মানুষ তারা ঠিক কে পেলেন, কথা বলার চেষ্টা করি। দাদা, দাঁড়িয়ে অনুষ্ঠান দেখেছেন, আজকে ভারত সরকারের বাজেট পেশ হলো এবং হাওড়ার যে ডেভেলপমেন্ট কালচার, সেখান থেকে কি মনে হয় কোন দিশাতে এগোচ্ছে হাওড়া? কারণ হাওড়া একটা কলকাতার পর হাওড়া, গঙ্গার ওপারে কলকাতা, গঙ্গার এপারে হাওড়া, কি ছবি দেখতে পাচ্ছি? নো কমেন্ট। আমি উত্তর নেওয়ার চেষ্টা করি, যারা সাধারণ মানুষ অনেকেই দাঁড়িয়ে দেখছেন কিন্তু নো কমেন্টস করে। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলি, অনেক মানুষ কথা বলতেই চাইছেন না। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলি যারা ফুচকা বিক্রি করেন। দাদা, বাজেট তো পেশ হলো, বাজেটে আপনি কি পেলেন, আপনার কি মনে হলো? আমরা কি বলবো দাদা, এতে আমাদের বলার কোনো অধিকার নেই। কেন অধিকার নেই? সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের দেশ, সাধারণ মানুষ একটা দেশ গড়ে তোলে, রাজ্য গড়ে তোলে, নেতাদের থেকে সাধারণ মানুষের বেশি অধিকার। আপনাদের কণ্ঠস্বর আমরা, বলুন, নির্ভয়ে বলুন। আমি কি বলবো, কি জায়গা পাওয়া যাচ্ছে না, এদের ঘুরে বিক্রি করা হয়, এইটাই। আপনার কি বক্তব্য? না, ঠিক আছে সব কিছু সিস্টেম ঠিক নেই, কিছু ঠিক নেই, ঠিক আছে। এখানে আমি একটা কন্ট্রাক্টারই করি, ঠিক আছে, বাসে। তো এখন যে পরিস্থিতি চলছে, এখন যে সময় আছে, এখন এরমভাবে ঘর চালানো বা সংসার চালানো খুব টাফ ব্যাপার হয়ে গেছে, পুরো একটা চ্যালেঞ্জ হিসাব হয়ে গেছে। এখন যে সময় চলছে, মানে সময়ে দৌড়াতে এখন যে কেসটা ছিল 100 টাকা, সেটা 500 টাকা হয়ে গেছে, 500 টাকাটা 1000 টাকা হয়েছে, 1000 টাকাটা 5000 টাকা হয়েছে। বিশ্বাস উঠে যাচ্ছে, খরচ বাড়ছে, আয় কমছে 100 বার, খরচ বাড়ছে, আয় কমছে। আমি আবারও আলোচনায় যাব, যারা রয়েছেন তাদের কাছে উত্তর নেওয়ার চেষ্টা করব। খরচ বাড়ছে, আয় কমছে। যায়নি এখনো পর্যন্ত, যেটা বললাম যে বিদেশ থেকে যে অর্থ ফিরিয়ে নিয়ে আসার কথা নরেন্দ্র মোদীজি বলেছিলেন, সেই টাকার কত টাকা ফিরিয়ে নিয়ে এসছেন সেটা কিন্তু এই বাজেটে বলা হয়নি। দ্বিতীয় কথা, আপনারা সবাই জানেন এখানে
তেলের দাম প্রতিনিয়ত 10 পয়সা, 20 পয়সা, 40 পয়সা, 50 পয়সা করে লাস্ট এক মাসে বাড়তে বাড়তে 110 টাকায় তেল দাঁড়িয়েছিল। নরেন্দ্র মোদীজি 10 টাকা তেলের দাম কমালো, কিন্তু তারপর থেকে আজকের দিন পর্যন্ত তেলের দাম বাড়লো বা কমলো না কেন, তার জবাব দিতে পারবে বিজেপির কোন নেতা? মমতা ব্যানার্জি কমাননি কেন? মমতা ব্যানার্জি তারপরে তেলের দাম না, ঠিক আছে কি? ঠিক কি করে আছে? ঠিক কি করে আছে? আরে ডেলি একটা জিনিস জানতে হবে, আপনি আগে জানুন, আপনি জানুন, আপনি জানুন কমিয়ে দিল দাম বাড়া কমা প্রত্যেকদিন হয়। না না, আজকে তো চর্চাটা বাজেটের উপরে, তো উনি তো জানেন না বাজেট মানে কি, জানে না উনি বাজেট মানে জানে না, তাই জন্য উনি বলছেন বাজেটের। আমি কংগ্রেসের কাছে যাব। কংগ্রেস সাংসদ তথা রাহুল গান্ধী তিনি বলেছেন বাজেট হতাশাজনক। তিনি বলছেন দেশের মানুষ কর ভারে জর্জরিত। একটা মানুষ, আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তারাও বললেন যে খরচ বাড়ছে, ব্যয় বাড়ছে, আয় কমছে, এই ছবি উঠে আসছে। কংগ্রেস কি বলছে? কংগ্রেস কি করেছে দেশের জন্য? বা অর্থাৎ এই যে ছবিটা তৈরি হয়েছে, সেই সময় কংগ্রেস কি করেছিল যেটা বিজেপি করছে না, যার জন্য এই ছবিটা উঠে আসছে? কংগ্রেসের অভিযোগ, উত্তর নিই। খুব সুন্দর একটা পরিবেশ দেখলাম, এক চোর অপরকে বলছে তুমি চোর, আবারও বলছে তুমি চোর। কেন? ইনি বলে দিদা জিজ্ঞেস করছেন টাকাটা এলো না কেন, গ্যাসের দাম কমবে না কেন, উনি বলছেন দিদা এটা জিজ্ঞেস করলেন না ইলেকট্রিসিটির দামটা কমছে না কেন। এই দুটো দল কয়েনের এপিট আর ওপিট। গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদী যে আহ্বান দিয়েছিলেন দেশে কালো টাকা আসবে, খুব সুন্দর কথা, যেই রাজ্যগুলোকে, যে গ্রামগুলোকে উনি অ্যাডপ্ট করলেন। আচ্ছা, কোন গ্রামটা উন্নয়ন হয়েছে বলুন তো? এখন নতুন করে বলা হচ্ছে কিছু কিছু জায়গায় তারা অ্যাডপ্ট করবে, ভারতবর্ষে তারা উন্নয়ন ডাকবে। মিসেস সীতারামন বলছেন কোথায়? আজকে যে উনি যেভাবে বাজেট পেশ করেছেন, বাজেটটা কিন্তু খুব একটা চমৎকার কিছু দেখতে পারিনি। সেই আগের মতনই ঢাকের 3 তাল বাজছে, ঢাইকিরিকি। আর পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে, এখানে মেট্রো খুব সুন্দর কথা উঠলো। এখান থেকে একটা প্রশ্ন, এতদিনেও হাওড়া কানেক্ট হলো না মেট্রোতে। কতদিনের জিনিস, কতদিন ধরে চলবে? আপনারা তো সহযোগিতা। এটা খুব নির্লজ্জজনক বিষয়। এই স্বপ্নটা দেখেছিলেন তৎকালীন এখানকার সাংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সি। ওনার দেয়া চিঠি আজও আমার কাছে আছে। দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে এই বিলটা নিয়ে এসেছিলেন। এখান থেকে স্বপ্ন দেখেছিলেন মানুষ গঙ্গার নিচ দিয়ে সল্টলেক পৌঁছবে ওই ফুটবল দেখতে, যেটা পশ্চিমবাংলার বুকের জোরে বলতে পারে। অনেক দিনের কথা, কিন্তু সেটা এখনো হলো না কেন? বাস্তবায়িতটা হচ্ছে না কেন? লাস্ট আমরা 2014-র আগে যে ফান্ডগুলো তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি 2011 সালে আমাদের সাহায্য নিয়ে জিতে আমাদের সাথে ছল করে গাদ্দারি করে আবার বেরিয়ে গেলেন, গোটা ভারতবর্ষে ঘুরে বলছেন আমি আসল নেতা, এই বিরোধিতা করছেন। এই জায়গাটা দাঁড়িয়ে বলছি যদি উনি নরেন্দ্র মোদীর সেটিং মাস্টার না হন তাহলে ভারতবর্ষকে। দেখুন, উনি যে কথাটা বলছেন যে ওনাদের সঙ্গে ছল চাতুরি করা হয়েছে, যার মধ্যে কোয়ালিটি থাকবে তাকে কেউ আটকে রাখতে পারে না। আপনাদের মধ্যে কোয়ালিটি নেই তাই আপনারা আগে বেরোতে পারেননি। মমতা ব্যানার্জির মধ্যে কোয়ালিটি আছে, মমতা ব্যানার্জির মধ্যে কোয়ান্টিটি আছে। মমতা ব্যানার্জিকে লোকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে লোকে ভোট দিয়েছে। আমরা দেখেছি সাধারণ মানুষ, এই এত আর্মি নিয়ে এত কিছু করার পরেও কি হয়েছে, সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। তৃণমূল পারলাম। এবার হাওড়াবাসী কি বলছে জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো, কিন্তু বাম প্রতিনিধির কাছে আসবো। একটা কথা বলুন, আপনারা এ রাজ্যে সরকারটা চালিয়ে গেছেন দীর্ঘ দিন ধরে, কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে, কিন্তু একটা কথা বলুন, এই যে মেট্রো, এই যে হাওড়ার উন্নয়ন, এখনো হাওড়ায় বৃষ্টি হলে জল জমে যায়, মানুষের এই অভাব অভিযোগগুলো কি তৎকালীন আপনাদের কানে গিয়ে পৌঁছয়নি? বাম সরকার যখন ছিল তখন হাওড়াতে মানে গোড়ালিতে জলটা হতো, নেমে যেত সঙ্গে সঙ্গে। আর এই সরকার আসার পর 1 কোমর জল উত্তর হাওড়ার বিধায়ককে রাস্তায় বসে তার সরকারের বিরুদ্ধে জল পরিষ্কারের কথা বলতে হয়। আর বাজেটের কথা উনি বলছেন মেট্রো, আগে তো বলবেন কর্মসংস্থান কি। এই যে এতজন আছে, কর্মসংস্থানের কি আছে? উনি আগে দাদার দলে ছিলেন, দিদির দলে, ওনার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে ওনাকে আঘাত করতে আমি চাই না। উনি বলুন সিঙ্গুরে সর্ষে ছড়িয়ে মানুষকে সর্ষে ফুল দেখিয়ে আজকে ভেরি করছে চারা মাছ খাবে বলে, কর্মসংস্থান কোথায়? আর আজকে ভারত সরকার বলে দিল 60 লক্ষ কর্মসংস্থান হবে।
এটাতে এটাতে আপনার প্রতিক্রিয়া? কর্মসংস্থান হচ্ছে তো, ওই তো কর্পোরেশনে লোক নিচ্ছে 6 লাখ টাকা, কাটমানি দিচ্ছে 3 লাখ টাকা, এইভাবে চলছে। 6 লাখ টাকা সাজেশনে 3 লাখ কাটমানি। এই দেখুন আমি সরকারি কি হয়েছে দেখে আসুন, সরকারি ডিপার্টমেন্টগুলো খালি হয়ে পড়ে আছে। পুরোটাই তৃণমূলের দোষ, পুরোটাই দোষ, পুরোটাই উত্তর পুরোটাই নাকি তৃণমূলের দোষ? মানে আমি এই কথাগুলো শুনে আশ্চর্য হই না যে বামের ভোট কেন বিজেপিতে গেছিল। এই ভারতীয় জনতা পার্টির এই বারবার কর্মসংস্থানের ভাওতাবাজি। 2014 শুনেছিলাম বছরে 2 কোটি চাকরি। বাংলায় একটা কথা আছে, ন্যাড়া একবার বেলতলায় যায়। এই ন্যাড়া প্রত্যেক বছর বেলতলায় যায়, প্রত্যেক বছর যায়, চাকরি দিতে পারে না, মুখে চুনকালি মেখে আবার ফিরে আসে। আর বামেদের কথা বলবো, কর্মসংস্থানের কথা বলবেন, চৌতালি পড়ছে, তোমার কথায় হাততালি পড়ছে। দেখো 30 বছর ধরে একজন মাত্র ব্যক্তির কর্মসংস্থান হয়েছে, তার হোটেল হয়েছে, রিসর্ট হয়েছে, তার নাম চন্দন বসু। ওনারা যদি মেনে নিতে না পারেন, ওনাদের গন্ডগোল। আপনি হাততালি দিচ্ছেন, কর্মসংস্থান কি হয়েছে আপনার মত? না, আমি আসাম থেকে আসছি। আসাম থেকে আসছেন, এসে হাততালি দিলেন? বাংলায় হচ্ছে নাকি অনুষ্ঠান দেখে কথা শুনে আমি খুব ভালো, আমার ভালো লাগছে, তার লেগে আমি হাততালি দিচ্ছি। আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন। দাদা একটু কথা বলি, কর্মসংস্থান কি হয়েছে? কর্মসংস্থান কি হয়েছে? কর্মসংস্থান তো হয়েছে এখানে অনেক, মানে যেখানে দিদি বলছে কারো কাজ ছিল না, সেই জায়গায় 100 জনের মানুষকে যতটা দিয়ে পেয়েছে দিদি, কাজ দিয়ে কর্মসংস্থানের চেষ্টা করেছে। সেই জন্য আমরা বলছি মানে বাংলায় উন্নয়ন একটা ধারাবাহিকতা কন্টিনিউ রয়ে গেছে, উন্নয়ন হয়েছে। আর দেশে, গোটা দেশে উন্নয়ন কোথায়? তো এখনকার দেখুন যে মানুষ লকডাউনে তো এমনি খেতে পাচ্ছে না, তারপর সব জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে। তাই কী করে মানুষ চলবে সেটা মানুষের মানে এত অসুবিধা হয়ে যাচ্ছে, মানুষ আজকে বেরোলে চিন্তা করতে হচ্ছে কালকে খেতে পারবো কি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 6,000। তাহলে কলকাতা রাজ্য এবং হাওড়া গোটা বাংলা কি বলছে এই ভারত সরকারের আজকে বাজেট? ভারত সরকার আজকে বাজেটটা এখনো পর্যন্ত আমার দেখা হয়নি, অবশ্য বাজেটটা 8 লক্ষ কর্মসংস্থান হবে। ওনারা তো প্রত্যেক বছরই বলছে, কর্মসংস্থান বলেছিল যে ভোটের আগে যে প্রত্যেক মানুষের যখন অ্যাকাউন্টে বললো, যখন এখন বললো প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে, 15 লক্ষ টাকা করে ঢুকেনি। হ্যাঁ, কর্মসংস্থান হচ্ছে, কাজ পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষ কাজ পাচ্ছে। কর্মসংস্থান তো এখন পশ্চিমবাংলায় কিছুই নেই। আগের মতন কাজ কোথায় আছে? কলকারখানা সবই তো বন্ধ, লকআউট। নিশ্চয়ই আমাদের ছেলেরা বেকার। এখন কলকারখানা বন্ধ, কর্মসংস্থান কমে যাচ্ছে। আমি উত্তর দেবো কংগ্রেসের থেকে, আমি উত্তর দেবো তৃণমূল থেকে, বিজেপির থেকে নেব। প্রথম আমি কংগ্রেসকে দিয়ে শুরু করি। কর্মসংস্থান বন্ধ, কিন্তু কাটমানি আর তোলাবাজি পশ্চিমবাংলায় ভালোই চলছে, খুব সুন্দর নেই। দেখুন, বামফ্রন্ট আমলে যে ট্রেড ইউনিয়নের মধ্যে দিয়ে কারখানা বন্ধ হওয়া শুরু হয়েছিল, এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা জানেন হাওড়াকে সেভিল্ড বলা হতো। সেই হাওড়ার কর্মসংস্থান টোটালি কারখানা, কলকারখানা, ছোট ছোট শিল্পগুলো বন্ধ হয়েছে বামফ্রন্ট আমলে। দায় তো বামফ্রন্টের ছিল তখন। বামফ্রন্ট এই সরকার তো বলেছিল আবার কলকারখানা খুলবে, বন্ধ সরকার। একটা কলকারখানা খুলতে গেলে পরে যার যে সমস্ত রকম পরিকল্পনা লাগে এবং আর্থিক সহযোগিতা লাগে। উত্তর নেই না, আগে বলুক যে তারা 11 বছর হতে চললো, কিছু মাস পর 12 বছর পুরো হয়ে যাবে, তারা কটা কলকারখানা লাগিয়েছে, ঠিক আছে, তাদের কাছে কোনো উত্তর নেই। উনি বললেন কি এমপ্লয়মেন্ট, চাকরি কি বলেছেন মাননীয়, যে পাতা কুড়িয়ে নাকি বিক্রি করে ওটা দিয়ে চাকরি হয়, কাশফুল বিক্রি করে ওটা দিয়ে রোজগার হয়, কাশফুল দিয়ে বালাপোষ বানান আর বালিশ তৈরি করে, এইটা দিয়ে নাকি, এটা নাকি কর্মসংস্থান। যদি এটা কর্মসংস্থান হয় তাহলে স্টার্ট আপ যে ইউনিকর্ন অ্যাড হচ্ছে আজকে, নেট আমাদের ইউনিকর্নে যদি দেখি $274 বিলিয়ন ক্রস করে গেছে। আমরা ইন্ডিয়া আজকে সারা দেশের মধ্যে 3rd লার্জেস্ট ইউনিকর্ন। জেটা, ওয়ো, গ্রোফার্স এরকম করে 81 ইউনিকর্ন এই 2021-এ অ্যাড হয়েছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে খুব বড় জোর দেওয়া হয়েছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট $440 বিলিয়ন এই 7 বছরের মধ্যে, যেটা কিন্তু হাওড়া বাংলা কি পেল? হাওড়া কর্পোরেশনে কোনো বোর্ড নেই। জল জমার কথা যে বলছেন না, তার কার কাজ? একটা বোর্ড। এই বোর্ড আজও গঠন হলো না। এখান থেকে শুরু করবো, উত্তর নেব সুরজিৎ দা। কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিরতির পর আমার হাতে এখন শাকালু। বাংলায় উৎপন্ন করে কৃষকরা, সেই শাকালু বাজারজাত হয়ে হাওড়ায় বিক্রি হচ্ছে। হাওড়াতেও চাষ হয়। আমি জানার চেষ্টা করবো যারা শাকালু কিনছে তাদের সঙ্গে একটু কথা বলি। কি মনে হচ্ছে এই কৃষিক্ষেত্রের জন্য অনেক ছাড়, আধুনিকরণ হচ্ছে, আজকে ভারত সরকারের বাজেট পেশ হলো, কর্মসংস্থান বাড়ার কথা বলা হচ্ছে, কৃষিক্ষেত্রে উন্নয়নের কথা বলা হচ্ছে, কি হলো আলটিমেটলি? আপনারা কি পেন?
আমরা এটা কম দাম আছে বলেই কিনে যাচ্ছে আমরা কৃষকদের। কম দাম হলে তো কৃষকরা দাম পাচ্ছে। হ্যাঁ, না কৃষকরা পাচ্ছেন না। না, শাকালু বিক্রি করছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, শাকালু কত টাকায় কিনতে হচ্ছে বা কত টাকায় বিক্রি করছে? বিক্রি করছে আমি 50 টাকা, কিন্তু 30 টাকা 28 টাকা কিলো। থাকছে কি থাকছে কি? ওই যা থাকবে। আয় বাড়ছে। আর ভারত সরকারের আজকে বাজেট পেশ হলো। এই যে আপনার বাটখারা, এই যে এখানে ওজন করে জিনিসপত্র বিক্রি করছেন, কিন্তু নিজের পকেটের এই জমা 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 ধনটা তার ওজন কি বাড়ছে? কি মানে টাকা পয়সার কি আয় বাড়ছে? আয় বাড়ছে না, আয় বাড়ছে। আর কোথাও বাড়ছে? আয় তো কমে যাচ্ছে আমাদের। কমছে না? কমছে তো আয়। আর এই যে ভারত সরকার বলছে কৃষিক্ষেত্রে ছাড় দেবো, ক্ষুদ্র ব্যবসায়ীদের বলছি, কি করবি? কে কি বলছে জানি না। আয় আমাদের কমছে, আমাদের নাবিশ্বাস পড়ে যাচ্ছে। গ্যাসের দাম, এর দাম কতবার বেড়েছে। কর্মসংস্থান কোথায় আপনার? কোনো কর্মসংস্থান হচ্ছে কি? লকডাউন চলছে, 2.5 বছর থেকে লকডাউন চলছে, সবই পরেশান আছে। যারা ব্যবসাদার রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, কি মনে হচ্ছে এই যে ভারত সরকারের বাজেট পেশ হলো, বললো 60 লক্ষ কর্মসংস্থান হবে, এবং ভারত সরকার বলছে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে সব জায়গায় জোর দেওয়া হচ্ছে এবং ডিজিটালাইজেশনের কথা বলা হচ্ছে, আপনাদের অবস্থা কি? আপনাদের কর্মসংস্থান বেড়েছে, আয় বেড়েছে? এখন সত্যি কথা বলতে গেলে করোনা পরিস্থিতিতে আয় এখন কি করে পারবে? সব তো নর্মাল আছে। করোনার এইটা ঠিক হলে তারপর বাজার তো হবেই। এই জন্য বাজার একটু আমাদের এখন ডাউন আছে। আমার কেন, পুরো বিশ্বব্যাপীতে বিজনেস এখন ডাউনই চলছে। হাওড়াবাসী কি বলছে? এই যে বাজেট হচ্ছে, এই যে পরিস্থিতি, সার্বিকভাবে হাওড়াবাসী কি বলছে? বাজেটের জন্য আর কি বলবে, যে যার যেরকম স্টেজে আছে সে তার হিসাবে ওর বাজেট ঠিক আছে। এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। তারা বলছেন আয় বাড়ানোর চেষ্টা চলছে, আয় হয়তো কিছুটা বাড়ছে, অনেকে বলছেন আয় বাড়ছে না, গ্যাসের দাম বাড়ছে, সমস্ত কিছু পুরো আকাশ ছোঁয়ার দাম। আমি আবারও আসবো, ঠিক সুরজিৎ দাকে দিয়ে শুরু করব, কারণ হাওড়া এসেছি। সুরজিৎ দা বলছেন যে উন্নয়নের জন্য তিনি একটা জায়গায় এসেছেন। সুরজিৎ দা, মানুষ বলছেন আয় বাড়ছে না, আয় ঘুরিয়ে কমছে, এবং বিজেপির কাছেও আমার প্রশ্ন, সাধারণ মানুষ প্রশ্ন করছেন যে গ্যাসের দাম এখনো ঠিক হয়নি, পেট্রোল ডিজেল এখনো হাতে ধরা ছোঁয়ার বাইরে, সাধারণ মানুষ যাবেন কোথায়? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি যেটা বললাম আপনাকে আগেই, আমি প্রশ্নটার উত্তরটা পাইনি। সেটা হচ্ছে যে পেট্রোলের ডিজেলের দাম প্রত্যেক দিন প্রতিনিয়ত ওঠানামা করছিল। যেদিনকে 110 গিয়ে দাঁড়ালো, তখন হঠাৎ করে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে 10 টাকা আমরা রাজ্য কেন্দ্রের তরফ থেকে কমাচ্ছি। তারপর থেকে প্রতিনিয়ত ওঠানামা, যে কেন্দ্রে মানে বিশ্বের বাজারের সঙ্গে তেলের দাম, রাজনীতি, সেটা কেন হলো না? তাই এটা হচ্ছে প্রকৃত রাজনীতি, এবং 5 রাজ্যের যে ভোট তার দিকে তাকিয়ে। আপনি যেটা প্রশ্নটা আমাকে এর আগে করেছিলেন বিরতির আগে, যে কর্পোরেশনের এলাকায় উন্নতি কি হয়েছে, দেখুন আমরা উন্নতি কর্পোরেশনে কি হয়েছে তার প্রমাণ হচ্ছে বামফ্রন্টের মেয়র যিনি ছিলেন তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তার মানে বোঝা যাচ্ছে উন্নয়ন কোথায় হয়েছে। আর যিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, যিনি এখানে কাজ করছিলেন, তিনি আজকে বিজেপিতে যোগদান করেছেন। আর তার জবাব বিজেপির লোক আমাদের থেকে চাইছেন, মেয়র ওনার ঘর। উত্তর নেই। দেখুন, উনি কি আজকে টপিকটা কি উনি সেটা হয়তো জানেন না, আপনাকে ইনফরমেশন ছিল। হ্যাঁ, হাওড়াবাসীর এখানে যদি জলের ইয়ে বলছে, সেটা কমপ্লিটলি হলো কর্পোরেশন, এখানে বোর্ড কিছু নেই। ইম্পর্টেন্টলি হলো যে আজকে বাজেটের মধ্যে দেখতে হবে ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপরে খুব বড় জোর দেওয়া হয়েছে। ইনভেস্টমেন্ট কিভাবে আরও বেশি হতে পারে সেই জায়গাতে খুব বড় জোর দেওয়া হয়েছে। উনি তেলের কথা বললেন, তেলে কেন ইয়ে করে, এখানে কংগ্রেসের বন্ধু দাঁড়িয়ে রয়েছে যে 2010 থেকে নিয়ে 14 অবধি তারা যে অয়েল বন্ড ইস্যু করেছিল, যার কত টাকার অয়েল বন্ড, 1.45 লাখ কোটি, এত কোটি টাকা, যেটা ওটা তো দিতে হবে, তার সাথে 1,60,000 কোটি টাকা এক্সট্রা ইন্টারেস্ট দিতে হবে। 2026 অবধি যেই সরকারই থাকবে না কেন, সে আরব দেশকে সেই বন্ডটা দিতেই হবে। দেশের সরকার কংগ্রেসের দিকে অভিযোগ, উনি যে অভিযোগটা তুলছেন, ওইটা বললাম না, একটা চপ শিল্প, একটা পকোড়া শিল্প, দুটো চলছে গোটা ভারতবর্ষে। ইনি অয়েল বন্ডের কথা বলেছেন। এই অয়েল বন্ডের কথা যখন ওই একটা কোম্পানি আছে, ওই একটা কানা বাবা ছিলেন, বাবা রামদেব, উনি বললেন 30 টাকা পেট্রোল লাগবে, এদের হয়ে কথা বলেছিলেন। 100 টাকা পেট্রোল হয়েছে, এখন গায়ে লাগছে না, তখন জনতাকে হাওতা দিয়ে ভোট। সিপিএম এর কাছে একজন বলেছে পকোড়া ভাজো, একজন বলছে চপ ভাজো, এই তো দুটো সরকার।
প্রধানমন্ত্রী মন কি বাত, গরিবের পেটে জুটছে না নুন ভাত, আর তার মধ্যে দিদিমণি দিচ্ছে জল ঢেলে, এখন চারা মাছ হবে, সেই মাথা খাবে না লেজা খাবে তার বেচারাম মান্নারা। আর উনি বলছেন সিপিএম থেকে গেছে, সিপিএম তাড়িয়ে দিয়েছে, কিন্তু আপনিও একটা দল থেকে গেছেন, আপনি কি করে গেছেন সেটা আগে দেখুন, তেলের দাম বাড়া নিয়ে কথা হচ্ছিল, প্রথমেই মনে করিয়ে দিই যে আজকে অপরিশ্রুত তেলের দাম বেড়ে গেছে। তিনটে ছোট ছোট পয়েন্ট, কলকারখানা নিয়ে কথা হচ্ছিল, ব্যারাকপুরের জুট শিল্প সত্যি সিক হয়ে গেছে, এই মুহূর্তে প্রচুর বিপদের মধ্যে আছে, কিন্তু এরা পাট শিল্পকে শেষ করে দিতে প্লাস্টিকের বস্তা করে দিচ্ছে, মানুষের হাতে টাকা দিচ্ছে না, এফডিআই কে সমর্থন করছে, এদিকে ছোট ছোট ব্যবসার ইয়ে করে দিচ্ছে। তর্ক বিতর্ক চলবে এবং এই সময়ের মধ্যে এই তর্ক বিতর্ক শেষ করার নয়, তাও কথা দিচ্ছে আবারও হাওড়া থেকে যে কোনো দিন এই জায়গায় দাঁড়িয়ে আবারও প্রশ্নটা তুলবো, হাওড়াবাসী কি পেলেন, তারা কি বলছেন, হাওড়া জুড়ে হলোটা কি, হচ্ছেটা কি। আজ এখানেই শেষ করছি, সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনার নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায়। गया है जो हमको अमृतकाल में देश को आगे ले जाने वाले 4 स्तंभ है, उसमें आईटी एक बहुत बड़ा स्तंभ है, बहुत ही महत्वपूर्ण स्तंभ है। तो चाहे लॉजिस्टिक सर्विस हो, चाहे डिजिटल हेल्थ मिशन हो, चाहे आप एजुकेशन की बात करें, चाहे लैंग्वेज ट्रांसलेशन की बात करें, चाहे डिजिटल यूनिवर्सिटी की बात करें, हर एक क्षेत्र में आईटी को एक सेंट्रल स्थान दिया गया है। तो मैं इसके लिए भी माननीय प्रधानमंत्री जी के डिजिटल इंडिया के विजन को धन्यवाद देना चाहूँगा कि इस तरह की सोच कभी हमारे देश में नहीं थी, इतनी ट्रांसफॉर्मेटिव सोच, जिसके कारण जो आज रिजल्ट भी हमारे सामने एक आम नागरिक के जीवन में जिस तरह के परिवर्तन इससे आए वो सब आपने देखे हैं, मैंने भी देखे हैं, आपने भी देखे हैं, हम सब ने इसका अनुभव किया है। साथ ही साथ इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 10 वर्षों पहले सोच भी नहीं सकता था कि भारत में कोई मोबाइल मैन्युफैक्चरिंग होगी, इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग होगी। आज $75 बिलियन पे हम लोग पहुंच चुके हैं इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में। 22 लाख के आसपास रोजगार इसमें ऑलरेडी जनरेट हो चुका है। इसको 75 बिलियन यानी 5.5 लाख करोड़, यहां से 300 बिलियन यानी करीब करीब 22 लाख करोड़, 22 लाख करोड़ की इंडस्ट्री बनाना है। उसके लिए क्या क्या चाहिए, कॉस्ट कंपेटिटिवनेस कैसे हो, रेगुलेटरी सेटअप कैसे आसान हो, किस तरह से किसी को नई फैक्ट्री लगानी, तुरंत से तुरंत सारी फैसिलिटीज मिल जाए, इलेक्ट्रिसिटी का कनेक्शन, वाटर का कनेक्शन, जमीन के परमिट्स, वो सब तुरंत से तुरंत मिल जाए। इन सब चीजों पे काम करके प्लस जो कंपोनेंट्स आने हैं वो कंपोनेंट्स का इंडिया में कैसे मैन्युफैक्चर हो। आपने देखा पिछले दिसंबर में सेमीकंडक्टर की पॉलिसी भी आई, तो इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में हमें ब्रॉड भी जाना है, यानी नई नई कैटेगरीज भी इंडिया में मैन्युफैक्चर करनी है, डीप भी जाना है, यानी पीसीबी इंडिया में मैन्युफैक्चर हो, कंपोनेंट्स इंडिया में मैन्युफैक्चर हो, उस पीसीबी के ऊपर जो असेंबली होती है वो इंडिया में हो, जो पीसीबी असेंबल होने के बाद में उसको टेस्ट करना है वो भारत की लेबोरेटरीज में हो, जो उसमें चिप्स लगेगी सेमीकंडक्टर वो भारत में मैन्युफैक्चर हो। तो ये जो सोच है बहुत ही एक कॉम्प्रिहेंसिव सोच है। इस कॉम्प्रिहेंसिव सोच के लिए जो कुछ भी चाहिए, बहुत सारी चीजें आज बजट में आज अनाउंस हुई, इसके लिए मैं धन्यवाद देना चाहूंगा माननीय वित्त मंत्री जी को कि इन तीनों के तीनों मंत्रालय के लिए जो कि जन जीवन से जुड़े हैं, आम नागरिक से जुड़े हैं, साधारण मानवी से जुड़े हैं, हम सबके जीवन से जुड़े हैं, उसके लिए बहुत कुछ दिया। बहुत बहुत धन्यवाद। Can I have some more details on the technology thing, sir? नई टेक्नोलॉजी को हमें पैसेंजर के पर्सपेक्टिव से देखना चाहिए। कैसे देखना चाहिए? टेक्नोलॉजी नहीं है, टेक्नोलॉजी जीवन के साथ जुड़ी हुई चीज है। अगर आप आज मोबाइल फोन यूज करते हैं फोन कॉल करने के लिए, पहले गोल गोल घुमाने वाले फोन यूज करते थे, तो टेक्नोलॉजी जो है ना जीवन से कैसे जुड़ी है वो देखना है, राइट? तो जीवन से कैसे जुड़ी है हमारे सेफ्टी, कंफर्ट, नॉइज लेवल, वाइब्रेशंस का लेवल, किस तरह से हम ट्रेन के अंदर चढ़ते हैं, चढ़ने के साथ ही साथ हमारा एक्सपीरियंस क्या होता है वो। तो मैं कहूंगा आपसे कि वंदे भारत जो पहले वर्जन 1 आया, इस वर्जन 1 के कारण दुनिया भर में हलचल मच गई थी कि भारत ने कैसे 180 किलोमीटर पर आवर की ट्रेन डेवलप कर दी। कैसे हो गया ये? एक दुनिया भर में एक ऐसी हलचल मची थी कि ये कैसे संभव हो गया। आज उसका फर्स्ट वर्जन चल रहा है, उसका सेकंड वर्जन आ रहा है, डिजाइन हो गया है, उसकी टेस्टिंग चालू होगी, मैन्युफैक्चर हो रहा है अभी,
ICF चेन्नई में और MCF रायबरेली और RCF कपूरथला में, उसका सेकेंड वर्जन अप्रैल से उसकी टेस्टिंग चालू हो रही है। अगस्त सितंबर से उसके सीरियल प्रोडक्शन, यानी हर महीने 7-8 ट्रेन निकलती जाएंगी फैक्ट्री से। साथ ही साथ आज जो टारगेट रखा गया है उससे भी आगे की जनरेशन, जिस लेवल पे आज हम पहुंचे, अब उससे भी आगे की जनरेशन, नेक्स्ट जनरेशन। जैसे आप मोबाइल फोन लेते हैं, राइट, उसका देखते हैं कि हर साल एक नया वर्जन आता है, तो हर साल कुछ ना कुछ इंप्रूवमेंट होता है। वैसे ही ट्रेन में, वंदे भारत में, इस प्लेटफॉर्म में कैसे उसका अगला वर्जन आए, जिससे कि पैसेंजर का कंफर्ट, सेफ्टी, स्पीड, हर तरह से साउंड का लेवल, वाइब्रेशंस का लेवल, वो सब इंप्रूव हो, वो सोचे। आवाज आ रही सर? अच्छा भाई कुंदन, ये वंदे भारत को लेके थोड़े से डाउट्स ये थे कि अभी भी आपकी प्रीमियम कैटेगरी की वो ट्रेन है, और सर अगर किराए के लिहाज से देखें तो नॉर्मल मेल एक्सप्रेस से 50 से 60% ज्यादा आप किराया पे करते हैं। सो जो 400 नई ट्रेनें आएंगी, क्या उनका कोई नया सेगमेंट क्रिएट करेंगे, या जो रनिंग आपकी शताब्दी, राजधानी या इस तरह के प्रीमियम, उनको आप अगर वो कर देंगे, बदल देंगे, सो फिर उसमें सर वो कमर्शियल वाइबिलिटी के लिहाज से कैसा चलेगा? क्योंकि ऑलरेडी महंगा है, फिर एक अगर इसकी कॉस्टिंग ज्यादा आती है, क्योंकि ट्रेन की कॉस्टिंग ऑब्वियस करीब 2-2.5 गुना ज्यादा है। और देखिए, आज हमारे रेलवे के 850 करोड़ पैसेंजर्स हैं साल के, डेली 2.5 करोड़ के पैसेंजर्स हैं हमारे पास। डेली 2.5 करोड़ पैसेंजर में हर तरह का सेगमेंट है, सबअर्बन भी है, इंटरसिटी भी है, लॉन्ग डिस्टेंस भी है, हर तरह का सेगमेंट है। हर तरह के सेगमेंट के हिसाब से आपको नए प्रोडक्ट्स देने पड़ेंगे, क्योंकि कस्टमर्स, पैसेंजर्स, सबके अपने अपने एक्सपेक्टेशंस हैं। आज कोई भी पुराने तरह के बहुत ही एक अलग ही युग के कोचेज में बैठना नहीं चाहता है। नए तरह के कोचेज के लिए लोग चाहते हैं, लोग आज हर कोई चाहता है कि बेहतर से बेहतर सुविधा है। तो ये जो नई ट्रेन्स आई, नई ट्रेन्स उस सेगमेंट को भी कैटर करेगी जिस सेगमेंट में एक आकांक्षा है कि हमको अच्छे से अच्छी ट्रेन सर्विसेज मिले। रेलवे इतना बड़ा सागर है, इस सागर में हर एक के लिए जगह है। जो बिल्कुल ऑर्डिनरी पैसेंजर ट्रेन में भी बैठना चाहे उसके लिए भी जगह है, और जो प्रीमियम ट्रेन में बैठना चाहे उसके लिए भी जगह है। और मैं नहीं मानता है कोई प्रीमियम, अगर प्रीमियम होती तो इसकी ऑक्यूपेंसी कम होती। आज वंदे की ऑक्यूपेंसी कितनी है? 2 जो वंदे चल रही है उसकी ऑक्यूपेंसी कितनी है? ऑलमोस्ट 95% ऑक्यूपेंसी चल रही है। 95% ऑक्यूपेंसी अगर चल रही तो इसका मतलब लोगों को वो सर्विस चाहिए, लोग उस सर्विस को अवेल करना चाहते हैं, उस सर्विस को यूज करना चाहते हैं। ये सोचना पड़ेगा, हम सबको अपनी सोच बदलनी पड़ेगी। सर दूसरा एक छोटा सा सवाल, सर एक और एडिशनल छोटा सा सवाल था सर, NTPC और RRB एग्जाम को लेके आपने मीडिया में भी आए, आपने बहुत सारे सभी लोग ये प्रश्न पूछे हैं, उससे पहले मैं स्वयं कह देता हूँ बराबर, कि बहुत लोगों के मन में प्रश्न होगा। सर उसमें एक छोटा सा टाइमलाइन देके करिएगा, क्या कोई डेडलाइन आप तय करेंगे? হচ্ছে ব্রেকিং সেগমেন্টে প্রথম যে খবরের দিকে নজর রাখবো, অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দিল ফের সিবিআই। গৌরব সরকার খুনে এর আগেও সিবিআই ডেকে পাঠায়, কিন্তু এর আগে শারীরিক অসুস্থতা দেখান অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল নেতা গৌরব সরকার খুনের আগে অনুব্রত মণ্ডলকে পাঠিয়েছিল সিবিআই, ফের তাকে হাজিরা দিতে বলা হয়েছে। সচিন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। এর আগে আমরা দেখেছি সচিন যে অনুব্রত মণ্ডল হাজিরা দেয়নি, ফের কি তাকে তলব করা হলো? কবে তলব করা হয়েছে? দেখো, আগামী 3 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখের মধ্যে অনুব্রত মণ্ডলকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। ভোট পরবর্তী হিংসায় গৌরব সরকার নামে যে বিজেপি কর্মীর খুন হয়েছিল, সেই খুনে তদন্তভার নিয়ে সিবিআই কিন্তু এর আগেও অনুব্রত মণ্ডলকে, বীরভূমের এই দাপটে তৃণমূল নেতাকে কিন্তু ডেকে পাঠিয়েছিল, কিন্তু সেই সময় তিনি হাজিরা এড়িয়েছিলেন তার শারীরিক অসুস্থতা কথা বলে। এবং এবার একদম সরাসরি নির্দেশ অনুব্রত মণ্ডলকে যে আগামী 3 তারিখের মধ্যে অনুব্রত মণ্ডলকে কিন্তু সিবিআই দপ্তরে এসে হাজিরা দিতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এই মর্মে কিন্তু ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে অনুব্রত মণ্ডলকে জানিয়ে দিয়েছে। তোমাকে প্রসঙ্গত জানিয়ে রাখবো যে ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসার একাধিক মামলার তদন্ত করতে গিয়ে কিন্তু একাধিক নাম উঠে এসেছে।
বর্তমান শাসক দলের নেতৃত্বদের মধ্যে থেকে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এবার অনুব্রত মণ্ডলের নাম অনেক আগেই উঠে এসেছিল এবং এবার কার্যত সিবিআইয়ের তরফ থেকে কিন্তু কড়া ভাষায় তাকে চিঠি দেওয়া হলো বা জানানো হলো যে তাকে হাজিরা দিতে হবে আগামী 3 তারিখের মধ্যে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সৃজিতা, একেবারেই ধন্যবাদ সচিন। কথা বলছিলাম সচিন রক্ষিতের সঙ্গে, যে বিষয়টি জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলকে সিবিআই হাজিরা দিতে বলেছে এবং আগামী 3 তারিখের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং যথেষ্ট কড়াভাবেই তাকে জানানো হয়েছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব, দলের নির্দেশ মেনেই প্রস্তাব। সাংবাদিক বৈঠকে বললেন পার্থ চট্টোপাধ্যায়, দলের নির্দেশ মেনেই প্রস্তাব আনা হবে বিধানসভায়। পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাজে তারা অসন্তুষ্ট, তার রাজনৈতিক বক্তব্য মিলছে এমনটাও বলছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের মহাসচিব, ওই চেয়ারের অসম্মান করছেন রাজ্যপাল, এমনটাও জানানো হচ্ছে। রাজ্য বিধানসভায় দলের নির্দেশ অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বলে জানালেন পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত কিছুদিন আগে যে বিষয়টি নিয়ে বারবার আলোচিত হয়েছে বঙ্গ রাজনীতিতে, যে রাজ্যপালকে নিয়ে নিন্দা প্রস্তাব আনা নিয়ে একটি ইস্যু বারংবার উঠে এসেছে। বিট্টু রায়চৌধুরী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঠিক কি বলছেন পার্থ চট্টোপাধ্যায়, একবার শুনবো তোমার থেকে বিট্টু। দেখো, তৃণমূল পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি যেটা সাফ জানাচ্ছেন যে এই আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে তিনি নিন্দা প্রস্তাব আনবেন। শুধু পুরো সমগ্র তৃণমূল পরিষদীয় দল তাদের তরফে আনা হচ্ছে এবং যে কারণটা মূলত ব্যক্ত করা হচ্ছে তাদের তরফে, সেটা হলো যে রাজ্যপাল রাজনৈতিক বক্তব্য রাখছেন বিধানসভা প্রাঙ্গণকে ব্যবহার করে এবং সেটা মূলত অসাংবিধানিক। এছাড়া পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভা, তার পাশাপাশি রাজ্য শাসক দলের একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি দেখা গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছেন এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে একটা জল্পনা চলছিল সম্ভবত তৃণমূল পরিষদীয় দল রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে এবং সেটাই কার্যত আজকে শিলমোহর দিলেন তৃণমূলের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি যেটা সাফ জানালেন যে রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল পরিষদীয় দল বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনে তারা রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবেন। সৃজিতা, ধন্যবাদ বিট্টু। কথা বলছিলাম প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীর সঙ্গে। আমরা একবারে শুনে নেব পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন। স্পষ্টতই আমরা অসন্তুষ্ট। রাজ্য জনস্বার্থবাহী নয়, তার মন্তব্য রাজনৈতিক নেতার মতন হচ্ছে। তিনি একটি বিশেষ দলের লোককে কুক্ষিগত করে রাজভবন থেকে গোয়েন্দাগিরির থেকে শুরু করে সবটাই চালাচ্ছেন, যেটা ওই চেয়ারের অবমাননাকর, অমর্যাদাকর, অসম্মানের। আমরা এইটার মনে রেখেই রাজ্য বিধানসভায় দলের নির্দেশ অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনব। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীকে প্রচার করতে বাধা, এবার এই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে, এই নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করলেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রচারে বারবার বাধা দেওয়া হচ্ছে এবং এই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের করা হলো। প্রিয়াঙ্কা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে। প্রিয়াঙ্কা, যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে মূলত কোন কোন বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে এই মামলায়? একেবারেই সৃজিতা, দেখো এই মুহূর্তে যে বিষয়টা উঠে আসছে, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ বিরোধীদের প্রচারে বাধা দিচ্ছে বারংবার, পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে। এই নানা রকম অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ইতিমধ্যেই দায়ের করা হলো জনস্বার্থ মামলা। আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি এই মামলা ইতিমধ্যেই দায়ের করেছেন এবং কি কি বিষয়ে এই প্রশ্ন তোলা হয়েছে তা হলো, সিকিউরিটি কাউন্সিল গঠন করার কথা থাকলেও কেন গঠন করা হলো না, পুলিশ বারবার কেন বাধা দিচ্ছে প্রচারের সময়, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, এই মর্মেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে যতদিন না কাউন্সিল গঠন হচ্ছে কোর্টের দ্বারা গঠন করা হোক কমিটি। এছাড়া যেই পুলিশ আধিকারিকদের মাধ্যমে বাধা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক আদালত। অর্থাৎ বোঝাই যাচ্ছে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এই মামলা কোন দিকে গড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। সৃজিতা, ধন্যবাদ প্রিয়াঙ্কা। কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। যে বিষয়টি উঠে আসছে, এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। দিলীপ ঘোষকে বারংবার প্রচারে বাধা, শুভেন্দু অধিকারীকেও বারংবার বাধা দেওয়া হয়েছে।
সমস্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং এর দিকে এবারে নজর রাখবো। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে পুলিশ সুপারের তদন্তের আশ্বাস দিয়েছেন। কি বিষয়? বামদেব মণ্ডলকে উদ্ধার করে দেবেন, এই বিষয়টিও জানানো হয়েছে। আমি আরো একবার গোটা বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিজেপি পঞ্চায়েত সদস্য অপহরণ করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বিজেপি পঞ্চায়েত সদস্য অপহরণ করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বিজেপি পঞ্চায়েত সদস্যের অপহরণ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে শাসক দলের বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি। রঞ্জিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রঞ্জিত, পুলিশের তরফ থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে এই অপহরণ সংক্রান্ত বিষয়ে? একদমই সুজিতা, তোমাকে যা জানাবো যে ওই যে অপহরণের বিষয়ে তবে পুলিশ সুপার তদন্তের আশ্বাস দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে যে বিজেপির যে পঞ্চায়েত সদস্য বামদেব মণ্ডল, সেই বামদেব মণ্ডলকে উদ্ধার করে দেবে এবং যে দোষীরা রয়েছে সেই দোষীদের শাস্তি দেবে। তবে তোমাকে যেটা জানাবো যে জেলা বিজেপির তরফ থেকে আজকের বারুইপুর এসপি অফিসের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসে এবং তাদের দাবি যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে। তবে যে এই যে বামদেব একেবারে পরবর্তীতে পুলিশের কি পদক্ষেপ হয় সেদিকে নজর থাকবে। ধন্যবাদ রঞ্জিত।